সিভিল সাপ্লাইজ, ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম, এই তিন দপ্তরের আধিকারিকদের সহ আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে দপ্তরের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমরা দেখা করি, সাক্ষাৎ করি আমাদের রাজ্যের বিভিন্ন দাবি দেওয়া এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আমরা উত্থাপন করি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, রেল মিনিস্টার, সিভিল এভিয়েশন মিনিস্টার ওদের সাথে, এবং দীর্ঘদিন ধরে যে ইস্যুগুলো পেন্ডিং ছিল আমাদের সিদ্ধান্তহীনতায় সেখানে ছিল, বা আমাদের রাজ্য সরকার বিগত অনেক বছর ধরে, মাস ধরে যেগুলো সুরাহার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম, এবারকার ভিজিটে অধিকাংশ বিষয়গুলো অনেকগুলো আমরা সফলভাবে সে দাবি আদায় করতে সক্ষম হয়েছি। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো দপ্তরের মন্ত্রী বা আধিকারিকরা সেখানে কনসিডারেশনের মধ্যে রেখেছেন, আগামী দিনে তারা সেগুলো আমাদেরকে জানাবে। তো সেই দপ্তর ভিত্তিক কিছু বিষয় আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে অফিসিয়ালি আমরা জানাতে চাইছি। আমাদের সঙ্গে যারা আধিকারিকরা আছেন তারা প্রত্যেকে স্ব দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে আমার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেই বিস্তারিতভাবে আমি দপ্তর ভিত্তিক সেগুলো আজকে আলোচনা করছি। আরেকটা দাবি ছিল আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি ট্রেন সার্ভিস। আগরতলা এবং গুয়াহাটির মধ্যে ট্রেন সার্ভিস, ইন্টারসিটি ট্রেন সার্ভিস ফ্যাসিলিটি আমরা আমাদের দাবির মধ্যে সেটাকে উত্থাপন করেছি, এবং আগরতলা জম্মু, আগরতলা পুরী এবং আগরতলা গয়া এক্সপ্রেস যেন চালু করা হয় সেই দাবি আমরা মাননীয় রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবজির কাছে আমরা প্রদান করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি যেটা আমরা রেখেছি, এটা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে দাবি করেছেন ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে, রেল বিষয়ে অ্যারেঞ্জমেন্ট ফর স্টপেজ অফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এট বেলোনিয়া, তেলিয়ামুড়া এন্ড মনু রেলওয়ে স্টেশন। কাঞ্চনজঙ্ঘা স্টপেজ সব জায়গায় দেন, তাই তাদের একটা দাবি দীর্ঘদিন ধরে আমাকে অনেকে ডিও লেটারও দিয়েছেন যে বেলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক 5 মিনিটের হলেও, তেলিয়ামুড়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক, এবং মনু রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক। সেই দাবি আমরা মেমোরান্ডাম আকারে মাননীয় রেলমন্ত্রীর কাছে রেখেছি এবং উনি যত্ন সহকারে আমাদের এই দাবিগুলো নোট নিয়েছেন। তৎক্ষণাৎ কিছু আধিকারিককে নির্দেশ প্রদান করেছেন কিছু কিছু বিষয়ের উপর, আর বাকি দাবিগুলো উনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো দাবি পেশ করেছেন সেগুলো এবং আমাদের দাবি মিলিয়ে উনি কম্পাইল করে আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে মাননীয় রেলমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের তরফ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছে মাননীয় মন্ত্রীর কাছে সেগুলোর উপর কাজ হবে এবং রাজ্যের রেল পরিষেবার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের আমাদের সূচনা হবে আগামী দিনগুলোতে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা দাবি আমরা রেখেছি, আপডেটস on the electrification of the Badarpur-Agartala route and plans for the introduction of electric passenger trains in Tripura. বদরপুর এবং আগরতলার যে রুট ট্রেনে তার সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন, তার কাজ কতটুকু হয়েছে তার আপডেট আমরা চেয়েছি, এবং আগামী দিনে প্যাসেঞ্জার ট্রেনের ইলেকট্রিক ভাবে আমরা করতে পারি সেই দিশায় যেন আমাদেরকে সেখানে দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, বা দপ্তর যেন সে দিশায় কাজ করে সে বিষয়ে আমরা দাবি উত্থাপন করেছি। অর্থাৎ টোটাল লাইনটাকে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এনে সেটা যেন আগামী দিনে আরো রেলের যে স্পিড সেটাকে ত্বরান্বিত করা হয়। যদিও সেটা সার্ভে চলছে, ট্রায়াল রান চলছে, সেগুলোর উপর কাজ হচ্ছে, কিন্তু তারপরেও আমরা সেই দাবিগুলো রেখেছি যাতে আগামী দিনে রাজ্যের মানুষের রেল পরিষেবার ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ তারা গ্রহণ করতে পারে। রাজ্যে
পেট্রোল এবং ডিজেলের একটা বিশাল ক্রাইসিস তৈরি হয়, যেটা রেশনিং ব্যবস্থা আমরা চালু করি পেট্রোল পাম্পগুলোতে 100 টাকা 200 টাকা বেশি তেল হওয়া যাবে না, কিন্তু তাতেও সেই পরিস্থিতি আমরা মোকাবিলা করতে আমাদের অসুবিধা হয় রাজ্য সরকারের কাছে। শেখেরকোটের সেই ডিপোর কাজটা চলছে, 70% উপর কাজ সম্পন্ন হয়ে গেছে। আইওসিএল সেই কাজটা করছে, কিন্তু তাতে রেলের একটা পার্ট প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মতো রয়েছে, যেটা খুব ধীরগতিতে চলছে। কারণ রেল যখন আসবে, ডিপোর সঙ্গে যদি ডাইরেক্ট রেল না ঢুকতে পারে তবে সমস্যা হয়ে যাবে। তাই ডাইরেক্ট ডিপোর সঙ্গে রেলের কানেক্টিভিটিটার কাজ যেন খুব ধীরগতিতে যেটা চলছে, এটা কাজটা যেন ত্বরান্বিত করা হয়, সেই দাবি আমরা করেছি। কারণ আমরা চাইছি খুব শীঘ্রই এই আইওসিএল এর ডিপোর যে কাজটা সেটা সম্পন্ন করতে। কারণ বর্তমানে আমাদের ধর্মনগরে শুধু একটা ডিপো রয়েছে, যেখান থেকে সারা রাজ্যে পেট্রোল এবং ডিজেল ট্যাঙ্কারের মাধ্যমে সাপ্লাই করা হয়। ধর্মনগর যদি কোনো সমস্যা হয়, বা আসামাগরতলা রোডে কোনো সমস্যা হলো, বা ধর্মনগরের পরে 18 মোড়া, বড়মোড়া, লংতরাই ভ্যালি, তাতে কোনো যদি সমস্যা হয় রাস্তাঘাটে, তবে কিন্তু আমরা আগরতলা ডিসকানেক্ট হয়ে যায় বাকি রাজ্যের সঙ্গে, মানে অঞ্চলগুলোর সঙ্গে পেট্রোল এবং ডিজেলের সাপ্লাই নিয়ে বিশাল অসুবিধার আমাদের মধ্যে পড়তে হয়। তাই আমরা বাফার স্টক যাতে 3 থেকে 4 মাসে রাখতে পারি এই শেখেরকোটের ডিপোতে, সে দিশায় আইওসিএল কাজ করছে। রেনি সিজনের জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় আইওসিএল সেই ডিপোটা তৈরি করছে, কিন্তু রেলের যে পার্টের কাজটা রয়েছে সেটা ধীরগতিতে চলছিল। তাকে এক্সপার্টেট করার জন্য, স্পিড আপ করার জন্য আমরা দাবি জানিয়েছি। উনি তৎসঙ্গে ওনার অফিসারকে সেটা নির্দেশ দিয়েছেন, এবং এই কাজ যেন ত্বরান্বিত করা হয়, টাইমলি যেন কাজ সম্পূর্ণ হয়, সেই জন্য উনি ওনার অফিসারদেরকে নির্দেশ প্রদান করেছেন। আমরা তার কৃতজ্ঞতা জানাই, এবং আমরা বিশ্বাস করি যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই কাজটা সঠিক সময়ের আগেই সেটা সম্পূর্ণ করা হবে। আমাদেরকে 51 শক্তিপীঠ তৈরি করার জন্য 97,70,00,000 টাকা স্যাংশন প্রদান করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে 67 crore 67 কোটি টাকা রিলিজও করে দেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেছে গত পরশুদিন এই শক্তিপীঠ নির্মাণে, যেটা হবে উদয়পুর বন্দুয়ার এলাকায়। ভারত এবং ভারতের বাইরে যে 51 শক্তিপীঠ রয়েছে, আমাদের এই 51 শক্তিপীঠের রেপ্লিকা সেখানে তৈরি হবে, এবং তার সম্পূর্ণ ফান্ডিং 100% ফান্ডিং সেখানে আইকনিক প্রজেক্টের অধীন প্রদান করছে আমাদের কেন্দ্রীয় সরকার। তো স্বাভাবিকভাবে এই 100 কোটি টাকার কাছে 97,70,00,000 টাকা, এবং আগামী দিনে যে 150 কোটি টাকা আমাদেরকে প্রদান করা হবে, প্রায় 247 কোটি টাকার উপর, সেটা আগামী দিনে ত্রিপুরা ট্যুরিজমকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে বলে আমরা আশা করি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাবতজিকে, এবং আমাদের মুখ্যমন্ত্রী, যিনি বরাবর আমাদেরকে অনুপ্রেরণা যোগান, যাতে করে ত্রিপুরা রাজ্যের পর্যটনের ক্ষেত্রে এটা বিকাশ, পর্যটনের ক্ষেত্রে বিশ্বের মানচিত্রে আমরা রাজ্যটাকে নিয়ে যেতে পারি। কারণ এটা একটা এমন ক্ষেত্র যেটার মধ্যে লাইভলিহুড আর্নিং এ, রোজগারের যে সম্ভাবনা, সেটা অপার এবং অপরিসীম। তো সেটাকে মাথায় রেখে আমরা যে প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছি, মাননীয় মন্ত্রী তার অনুমোদন দিয়েছেন, এবং আগামী কয়েক মাসের মধ্যে সে অর্থ আমাদেরকে প্রদান করা হবে এই প্রজেক্টগুলোর এগেনস্টে। সেটা আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা আপনাদেরকে সেটা জানান দিলাম রাজ্যবাসীর উদ্দেশ্যে। সাংবাদিক বন্ধুরা, আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাননীয় রেল মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণব জির সাথে আমরা দেখা করেছি। ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন সিকে জমাতিয়া মহোদয়, এডিশনাল সেক্রেটারি ছিলেন সুব্রত বাবু, এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব জি নিজে ছিলেন সেখানে। ত্রিপুরা রাজ্যের রেল পরিষেবা এবং এই রেল পরিষেবার বর্তমান যে সুযোগ সুবিধা, তার শ্রীবৃদ্ধি ঘটানো, রাজ্যের জনগণের যে আশা আকাঙ্ক্ষা দাবি, সেটাকে মাথায় রেখে কিছু দাবি আমরা উত্থাপন করেছি মাননীয় রেলমন্ত্রীর কাছে। এবং আমরা যাওয়া মাত্র
উনি আমাকে বললেন আমাদেরকে যে মাননীয় মুখ্যমন্ত্রীও এসেছিলেন গত কয়েকদিন আগে, ত্রিপুরা রাজ্যের রেল পরিষেবা, রেল যোগাযোগের বিষয় নিয়ে উনি কিছু দাবি উত্থাপন করেছেন। সেই বিষয়গুলো ওনার কাছে রয়েছে এবং আমরা কি দাবি নিয়ে গেছি সেই জিনিসটা উনি জানতে চাইলেন। আমাদের যে দাবিগুলো তার মধ্যে আমরা প্রথম যে দাবিটা করেছি সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে বন্দে ভারত যে এক্সপ্রেস, সেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা। কারণ আমরা দেখেছি বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যে ভারতীয় রেল পরিষেবার মধ্যে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তাই আমরা দাবি করেছি ত্রিপুরা রাজ্য একসময় ছিল যে রাজধানী এক্সপ্রেস ত্রিপুরাতে আসবে, এটা স্বপ্নের বিষয় ছিল। কাঞ্চনজঙ্ঘা আসবে, এটা স্বপ্নের বিষয় ছিল। আগরতলা পর্যন্ত রেল পর্যন্ত আসবে, স্বপ্নের বিষয় ছিল। এবার আগরতলা থেকে সাবরুমে রেল যাবে, এটা কেউ কল্পনা করতে পারে, কিন্তু আজকে সেটা হয়েছে। ত্রিপুরা রাজ্যে 14টার বেশি এক্সপ্রেস ট্রেন আমাদের চালু আছে, 5 থেকে 6টা আমাদের লোকাল ট্রেন সেখানে চালু রয়েছে। তাই বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যেন গ্রহণ করতে পারি এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি, সেটা আমরা দাবি জানিয়েছি। উনি সেটাকে যৌক্তিকতা স্বীকার করে সেটা নোট উনি গ্রহণ করেছেন এবং কিভাবে, যেহেতু ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অংশ 2/3 অঞ্চল ফরেস্ট, উনি আমাকে বললেন যে ফরেস্টের একটা সমস্যা, তারপরেও কিভাবে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করা যায় আগামী দিনে আমার নজর থাকবে আগরতলা থেকে বন্দে ভারত পরিষেবা চালু করার জন্য। এক্সিস্টিং সিঙ্গেল লাইন রেল ট্র্যাক ইন্টু ডাবল লাইন ট্র্যাক। আমরা জানি যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে লাইন আমাদের ট্র্যাক রয়েছে সেটা সিঙ্গেল লাইন। মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা দাবি জানিয়েছে এবং আমরাও এবারকার ভিজিটে ওনার সঙ্গে কথা বলে দাবি জানিয়েছি যত সম্ভব শীঘ্রতার সঙ্গে তাড়াতাড়ি এই সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে কনভার্ট করা, যাতে পাশাপাশি দুটো ট্রেন একসাথে চলতে পারে। কারণ বাইরের আমরা দেখি বাইরের রাজ্যগুলোর সঙ্গে পাশাপাশি ডাবল বা ট্রিপল লাইন, 4টা-5টা লাইন একসঙ্গে পাশাপাশি রেল যোগাযোগ হচ্ছে। তাই আমাদের যেহেতু পার্বত্য অঞ্চল, আমাদের সেটা অনেকটা অসুবিধা হলেও ডাবল লাইন সিঙ্গেল লাইন থেকে আমরা কনভার্ট করা যেতেই পারে এবং সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। উনি যৌক্তিকতা স্বীকার করেছেন, সার্ভের কাজ চলছে এবং আগামী দিনে আমরা আশা করতে পারি যে ত্রিপুরা রাজ্যে অতি সত্বর যেটা আমরা দাবি করেছি সেটা একটা সঠিক সময়ে এই সিঙ্গেল লাইন ডাবল লাইনে সেটা কনভার্ট করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীও সেই দাবি জানিয়েছেন ওনার সফরকালে। আমরা দাবি জানিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত পরশুদিন যেটা বলেছেন যে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন, আগরতলা রেলওয়ে স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশনে পরিণত করা উইথ অল মডার্ন অ্যামিনিটিস, ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার। উনি তার যৌক্তিকতা স্বীকার করেছেন, মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমরা আগরতলা থেকে সাবরুম পর্যন্ত প্রতিটি এক্সপ্রেস ট্রেন, আমাদের লোকাল যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং এটা উনি গুরুত্ব সহকারে বলেছেন যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, ক্লিনলিনেস হুইচ নিডস টু বি মেইনটেইনড। প্রতিটা ট্রেনে অনেক সময় পত্র পত্রিকা, বিভিন্ন সময় বিধানসভাতেও এসেছে যে ট্রেনের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা থাকা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে না। এবং আমরা যখন দাবি জানালাম, উনি সঙ্গে সঙ্গে এনএফ রেলওয়ে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে जीएम কে ফোন করলেন এবং পরিষ্কার ভাষায় বললেন যে আগরতला से ये फीडबैक है कि क्लीनलीनेस ठीक नहीं है, आप देखिए 15 दिन में मैं आपसे और एक बार बात करूंगा, क्या अपडेट है, क्या प्रोग्रेस है। পরিষ্কার ভাষায় উনি जीएम एनएफ রেলওয়ে কে বললেন যে 15 দিনের মধ্যে আমি আপনাকে আবার বসবো, কথা বলবো, 15 দিনের মধ্যে আপনি আমাকে বলবেন যে কি অ্যাকশন হয়েছে। কারণ এটা আউটসোর্সিং এর মাধ্যমে প্রাইভেট কোন এজেন্সিকে এগুলো দেওয়া আছে, কারা সেই এজেন্সি, তাদের সাথে কথা বলে আগরতলা থেকে যতগুলো এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন ছাড়া হয় প্রত্যেকটা ট্রেনে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে, সেগুলো যেন সঠিকভাবে মেনটেন করা হয়। পরিষ্কার ভাষায় উনি আমাদের সামনে এনএফ রেলওয়ে जीएम কে সে নির্দেশ প্রদান করেছেন।
সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী শেকেরকোটে IOCL দ্বারা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা একটা ডিপো তৈরি হচ্ছে, যেখানে আমরা পেট্রোল এবং ডিজেলের স্টক রাখবো। কারণ আমরা প্রতিবারই বর্ষার সময় বিশেষ করে আমরা দেখতে পাই, বৃষ্টি যখন শুরু হয়, তুফান বৃষ্টি, রাস্তার সেখানে ডিরেলমেন্ট হয়, রাস্তার ক্ষতি হয়, বা ল্যান্ডস্লাইড হয়। ল্যান্ডস্লাইডে পাহাড় ভেঙে যখন রাস্তায় পড়ে মাটি, কাদালো মাটি, বা সেখানে গাড়ি আসতে অসুবিধা হয়, ট্যাঙ্কার গুলো আসতে অসুবিধা হয়, বা রেলের যখন ট্র্যাকের ডিরেলমেন্ট হয় তখন রেলগাড়ি আসতে অসুবিধা হয়, আবার আসতে পারে না। এতে করে একটা ডিসরাপশন অয়েল, পেট্রোল এবং ডিজেল সাপ্লাই আমরা দেখেছি। তহবিলের সঙ্গে সাক্ষাতের পর আমরা মাননীয় খাদ্য দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীজি, ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এবং ধন্যবাদ জানাবো মাননীয় খাদ্যমন্ত্রীকে, শ্রী প্রহ্লাদ যোশী, যিনি কিছুদিন আগে আমাদের রাজ্যে এসেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটা মিটিংও করেছেন, যে আমাদের দাবিগুলো নিয়ে উনি আলোচনা করেছেন এবং সেন্ট্রাল ফুড সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, 3 জন জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং সেক্রেটারি ফুড ছিলেন, ফুড অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, মন্ত্রী নিজে ছিলেন। আমাদের তরফ থেকে আমি ছিলাম মন্ত্রী হিসেবে, আমার স্পেশাল সেক্রেটারি ফুডে দেবপ্রিয় বর্ধন মহাশয় ছিলেন এবং ডাইরেক্টর ফুড সুমিত্র মহাশয় ছিলেন। আমরা যে দাবিগুলো পেশ করেছি, সেই দাবিগুলো দীর্ঘদিন ধরে কিছু পেন্ডিং ইস্যুস আমাদের ছিল 2021 সাল থেকে, যেগুলো অ্যাড্রেস করা হয়নি। তার মধ্যে 53 কোটি 17 লক্ষ টাকা আমাদের রিইম্বার্সমেন্ট বা সাবসিডি, এই টাকাগুলো খাদ্য দপ্তরের পেন্ডিং ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। ট্রান্সপোর্টেশন চার্জ, আমাদের বিভিন্ন যে খরচগুলো ফুড দপ্তর থেকে আমরা করে থাকি, সেই খরচগুলো কোনো কোনো জিনিস 70% কেন্দ্রীয় সরকার দিচ্ছে, 30% আমাদের দিতে হচ্ছে। আবার কোনো কোনো জিনিস 75% দিচ্ছে, 25% আমাদের দিতে হচ্ছে। তো এমন সমস্ত কিছু মিলিয়ে 2021-22, 2022-23, 2022-23-24 এমন ইয়ার ওয়াইজ অনেক অর্থ, টোটাল যে ধরুন 21-22-এ টোটাল আমরা ক্লেম করেছি 35 কোটি 22 লক্ষ টাকা, আমাদেরকে দেওয়া হয়েছে মাত্র 15 কোটি 34 লক্ষ টাকা। 19 কোটি 88 লক্ষ টাকা পেন্ডিং ছিল, যা দেওয়া হচ্ছিল। 2022-23-এ আমাদের টোটাল ক্লেম ছিল 28 কোটি 12 লক্ষ টাকা। তার মধ্যে 21 কোটি টাকা দেওয়া হয়েছে, 6 কোটি টাকার উপর পেন্ডিং ছিল, দেওয়া হচ্ছিল না। আমাদের 21-22-এ এনএফএস এর রেগুলার এনএফএস এর স্কিমের এগেইনস্টে 31 কোটি 47 লক্ষ টাকা আমাদের ক্লেম ছিল, 22 কোটি টাকা আমাদেরকে দিয়েছে, 9 কোটি 46 লক্ষ টাকা পেন্ডিং ছিল। এমন ইয়ার ওয়াইজ সিন্স 2021-22 ফিনান্সিয়াল ইয়ার আজ পর্যন্ত আমাদের 53 কোটি 17 লক্ষ টাকা আমরা কেন্দ্রীয় সরকার থেকে পাইনি, যেগুলো আমাদের দপ্তর থেকে প্রতিনিয়ত তাদেরকে রিমাইন্ডার দেওয়া হতো। তো বিভিন্ন জটিলতা, বিভিন্ন কোয়ারিজ, বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম, তার জন্য সেই টাকাগুলো আমাদের কাছে দেওয়া হয়নি। মাননীয় খাদ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার শ্রী প্রহ্লাদ যোশীকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর যখন আমরা গেলাম, উনি কতটুকু সিরিয়াসলি ব্যাপারটা গ্রহণ করেছেন। উনি ওনার সেক্রেটারিকে এবং আরো 3 জন জয়েন্ট সেক্রেটারি টিম উনি বসিয়ে আমাদের মেমোরেন্ডাম গ্রহণ করেছেন এবং পয়েন্ট ওয়াইজ ডিসকাশন হয়েছে এবং সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন। সেক্রেটারি পরিষ্কার ভাষায় বলেছেন, ফুড সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের 53 কোটি 17 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কিছু কোয়ারিজ ছিল, it has been replied by our department, Food and Civil Supplies Department. Now they are satisfied. Very shortly the entire amount will be transmitted to our account, যেটা বিগত 5-6 বছর ধরে আনরিজলভ ছিল, আনএড্রেস ছিল,
সেই বিষয়টা আমরা এবারকার সফরে মাননীয় স্পেশাল সেক্রেটারি ফুড এবং ডাইরেক্টর ফুডকে নিয়ে আমরা ওনার সঙ্গে মিট করেছি মন্ত্রী এবং আধিকারিকদের উপস্থিতিতে। সেই বিষয়টা আমরা একটা সমাপ্ত করতে পেরেছি। এই 53 কোটি টাকা আমাদের খাদ্য দপ্তরের অ্যাকাউন্টে খুব শীঘ্রই চলে আসবে। এফসিআই রিজিয়নাল অফিস আমাদের এফসিআই এর সঙ্গে প্রতিনিয়ত আমাদের যে চালের কোটা, আমাদের যে গমের কোটা বা আমাদের সমস্ত যে কোটা যাই পাই আমরা এফসিআই থেকে, আমাদের আগরতলায় যদি রিজিয়নাল অফিস হয় তবে ডাইরেক্টরেট অফ ফুডের সঙ্গে এফসিআই আমাদের ডাইরেক্ট কানেকশন থাকে বর্তমানে, যেটা আমাদের করসপন্ডেন্সের উপর নির্ভর করতে হয়। তার বাইরে আমাদের উত্তর পূর্বাঞ্চলে এফসিআই রিজিয়নাল অফিস যদি আমাদের ছোট করে হলেও যদি আগরতলাতে হয় তো স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা, কারণ হেড অফিস একটা রিজিয়নাল অফিস ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকবে আমাদের রাজ্যের ফুড দপ্তরের আধিকারিকদের। এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা, কারণ আমাদের আপনার বিভিন্ন যে অফিসগুলো রিজিয়নাল অফিস থাকা মানে কি, আপনার উত্তর পূর্বাঞ্চলের আধিকারিকরা যেমন আসবে, দিল্লির আধিকারিকরাও আসবে, মিনিস্ট্রির ডাইরেক্ট কন্ট্রোলে বা পারভিউতে আপনি চলে আসবেন রিজিয়নাল অফিস। কারণ মন্ত্রী যখন কথা বলবে, যেমন আমি আপনাকে বললাম রেলের বিষয়, ক্লিনলিনেস নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা হয়েছে। এনএফ রেলওয়ে গুয়াহাটির মালিগাঁওতে বসে ডাইরেক্ট এনএফ রেলওয়েকে मिनिस्टर साहब फोन करे हमारे सामने কথা বলেন, जैसा एक फीडबैक है अगरतला से जो ट्रेन आता है जाता है इसका क्लीनलीनेस ठीक नहीं है, उसका सफाई करना है। मैं 15 दिन में बैठूंगा आपके साथ, मुझे আপডেট চাই। ঠিক স্বাভাবিকভাবে আজকে এটা গুয়াহাটির সঙ্গে কথা বলেছে, ফুড দপ্তরে যখন কোনো বিষয় আসবে তখন রিজিয়নাল অফিসার আগরতলার সাথে কথা বলবে। তো সেদিক থেকে আগরতলা will be upgraded as an important center when it comes to food and civil supplies department। তার বাইরে অনেক সুযোগ সুবিধা থাকবে। যে সেটিং আপ অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজিয়নাল অফিস এট আগরতলা, এফসিআই এর রিজিয়নাল অফিস আগরতলায় করার জন্য আমরা দাবি জানিয়েছি আমাদের মেমোরেন্ডামে। মাননীয় মন্ত্রী তৎক্ষণাৎ সেক্রেটারিকে বললেন, সেক্রেটারি এগ্রি করলেন এবং মন্ত্রী নিজে বললেন যে मैं खुद जाके उसका उद्घाटन करूंगा। আমাদের আগরতলাকে, ত্রিপুরাতে আগরতলাতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজিয়নাল অফিস হবে, তার জন্য জায়গা চাওয়া হচ্ছে আমাদের কাছে। আমরা বলেছি যে আপনারা অফিসিয়ালি আমাদেরকে রিটেন দিন কতটুকু জায়গা লাগবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেই জায়গা এফসিআই কে দেব এবং সেই জায়গায় এফসিআই রিজিয়নাল অফিস আমাদের ত্রিপুরা রাজ্যে তৈরি হবে। এটা আমাদের এবারকার দিল্লি সফরে এটা বিশেষ পাওনা, বাড়তি পাওনা, যে আমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজিয়নাল অফিস আগরতলাতে হচ্ছে। সাংবাদিক বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দীর্ঘদিন ধরে যে রেশন শপগুলো রয়েছে সেই রেশন শপগুলো আপনারা জানেন যে ডিজিটাইজেশন হয়ে গেছে, ই পজ মেশিন বসেছে এবং সেখানে যে ই পজ মেশিন গুলো বসেছে আমাদের বিভিন্ন যারা ভোক্তারা আছেন তাদেরকে আমরা বারবার বলেছি যে আপনাদের কেওয়াইসি আপনারা সেখানে সম্পন্ন করুন, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ভোক্তারা বাইরে থাকেন বা বাড়ির যতজন সদস্যরা আছেন, 6 জন সদস্য থাকে 2 জন বা 3 জন গিয়ে হয়তো কেওয়াইসি করাচ্ছেন, বাকিরা করাচ্ছেন না। এতে করে আমাদের যে ডিজিটাইজেশন যে প্রসেসটা সেটা সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করতে পারছি না। এবারকার মিটিং এ আমাদের কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে এই প্রসেসটাকে সম্পূর্ণ করার জন্য এবং ই পজ মেশিনের সাথে আমাদের যে ওয়েইং মেশিন যেটা ইন্টিগ্রেশন করা হবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, তার টেন্ডারও হয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে বলা হয়েছে। এবং এটা যখন আমাদের হয়ে যাবে, ই পজ মেশিন ওয়েইং মেশিনের সঙ্গে যখন ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, তখন আমাদের ফেয়ার প্রাইস শপের যে রেশন শপ যে ডিলাররা রয়েছে সেই ডিলারদের যে মার্জিনটা, কমিশনটা সেটাও বৃদ্ধি পাবে। ডিলার ভাইরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানিয়ে আসছে যে তাদের কমিশনটা বৃদ্ধি করার জন্য, কিন্তু এখনকার ডিজিটাইজেশন সিস্টেমের মধ্যে এই জিনিসটা করা যাচ্ছিল না। আমরা আশা করছি যে
সারা দেশে 180 টাকা করে তারা কমিশন পাচ্ছে পার কুইন্টাল চালের ক্ষেত্রে, পার কুইন্টাল 180 টাকা তারা কমিশন পাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে সেটা 143 টাকা। একটা বিশাল টাকা তারা পাচ্ছে না। কারণ কি? ওই ডিজিটাইজেশনটার জন্য, যেটা আমি বললাম যে আমাদের ইপস মেশিন, ওয়েইং মেশিনের সঙ্গে যে ইন্টিগ্রেশনটা, যেটা হয়ে যাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, তারপর সারা দেশে যে 180 টাকা যে চালের উপর যে কমিশনটা তারা পার কুইন্টাল পাচ্ছে, আমাদের রাজ্য 143 টাকা থেকে বেড়ে সেই 180 টাকা আমাদের ডিলার ভাইরা পাবে। এবং এতে করে প্রতিটা ডিলার মান্থলি যদি আমি হিসাব করি কয়েক হাজার টাকা তার কমিশন সেখানে বৃদ্ধি পাবে। এটা ডিলার ভাইদের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং আনন্দের সংবাদ। উনি আমাদের চিঠি দেখালেন। বরাবর আমার তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনেকবার ডিও লেটার গেছে, চিঠি গেছে। এবার উনি জানালেন যে ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি তার আগে সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি ব্যক্তিগতভাবে ডিও লেটার লিখেছেন সিভিল এভিয়েশন মিনিস্টারকে, বর্তমান মন্ত্রীকে, ফর অপারেশনালাইজেশন অফ কৈলাসহর এয়ারপোর্ট। কারণ মাননীয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে, আমিও সেখানে উপস্থিত ছিলাম, যে মিটিং করেছেন সেক্রেটারিয়েটে রিভিউ মিটিং, তাতে কৈলাসহরের বিষয়টা এসেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি গিয়ে দিল্লিতে ব্যক্তিগতভাবে কথা বলবো এবং চিঠি লিখবো। এবং সেই চিঠি উনি লিখেছেন, সেই চিঠির কপি মাননীয় মন্ত্রীর ওএসডি আমাদের সম্মুখে সেখানে রেখেছেন আমাদের আলোচনার সময়। তো কেন্দ্রীয় সরকার, আমরা যে বলি ডাবল ইঞ্জিন সরকার, এই ডাবল ইঞ্জিন সরকারের সময় মোদিজি পরিষ্কার ভাষায় মন্ত্রীদেরকে বলেছেন যে আগে যেখানে লুকিশ পলিসি ছিল, সেই লুকিশ দিয়ে হবে না, এখন অ্যাক্টিস্ট করতে হবে। নর্থ ইস্ট যেটা পরিত্যক্ত একটা অঞ্চল ছিল, রিজন ছিল, আজকে ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিনের ক্ষেত্রে নর্থ ইস্ট একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। তাই প্রত্যেক মন্ত্রীকে প্রতি সপ্তাহে নর্থ ইস্টের কোনো না কোনো রাজ্যে যেতে হবে এবং সেই রাজ্যের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে সেই সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং মাননীয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী ছিলেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে বলেছি এবং পরবর্তী সময় উনি আগ্রহ প্রকাশ করেছেন যাতে কৈলাসহর এয়ারপোর্টকে চালু করা যায়, ছোট বিমান দিয়ে হলেও, এবং ব্যক্তিগতভাবে উনি চিঠি লিখেছেন বর্তমান সিভিল এভিয়েশন মিনিস্টারের কাছে যাতে সেটা চালু করা যায়। বাজেট সেশনের পর মাননীয় মন্ত্রী ভিজিটে আসবেন, আমরা আশা করব কিছু একটা প্রয়োজনীয় পদক্ষেপ, পজিটিভ কোনো পদক্ষেপ ওনার তরফ থেকে গ্রহণ করা হবে কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে। সাংবাদিক বন্ধুরা, আমরা দাবি জানিয়েছি আগরতলা এবং দিল্লি সেক্টরে আরো ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করার জন্য, এবং উনি সেটা নোট নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা দাবি জানিয়েছি আমাদের আগরতলা টু মুম্বাই ডাইরেক্ট ফ্লাইট কানেক্টিভিটি, এটা কলকাতা ভায়াও হতে পারে, এটা ব্যাঙ্গালোর ভায়াও হতে পারে, কিন্তু যারা মুম্বাই যেতে চাইবে আগরতলা থেকে, তারা যেন এখান থেকে ফ্লাইটে চেপে ডাইরেক্ট মুম্বাই গিয়ে নামতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং উনি সেটা নোট নিয়েছেন এবং যত্ন সহকারে আগামী দিনে ব্যবস্থা বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, সেই আশ্বাস উনি আমাদেরকে প্রদান করেছেন। এন্ড লাস্ট নট দ্য লিস্ট, আপনারা অনেকেই বলেন যে এয়ার ফেয়ার ভাড়া, কিন্তু আমরা তার আগে অনেকবার বলেছি, উনিও সেটা বলেছেন যে ভাড়ার বিষয়টা সিভিল এভিয়েশন কন্ট্রোল করে না, ডিজিসি, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের অধীন একটা উইং রয়েছে, সেই উইং সেটাকে পরিচালনা করে এবং আগরতলা থেকে বিভিন্ন রুটে, বিশেষ করে কলকাতা রুটে এয়ার ফেয়ার যেন নাগালের বাইরে না যায়, সে বিষয়ে আমরা ওনার কাছে দাবি জানিয়েছি এবং সমস্ত বিষয়গুলো যত্ন সহকারে ওনারা শুনেছেন এবং কিছু কিছু জিনিস শুনে আমি বললামই রেসপন্স উনি কি দিয়েছেন এবং আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করবেন, সেই আশ্বাস আমাদেরকে প্রদান করেছে। এবারকার আমাদের যে সফর, আমাদের সকল আধিকারিকরা যারা এখানে আছেন সবাইকে নিয়ে যথেষ্ট ফলপ্রসূ হয়েছে, খুব রেজাল্ট ওরিয়েন্টেড হয়েছে এবং
ইম্প্যাক্টফুল ভিজিট আমাদের হয়েছে সমস্ত দপ্তরের ক্ষেত্রে, ট্যুরিজমের ক্ষেত্রে বলুন, সিভিল এভিয়েশনের ক্ষেত্রে বলুন, রেলের ক্ষেত্রে বলুন, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ এর ক্ষেত্রে বলুন, যথেষ্ট ইম্প্যাক্টফুল এবং রেজাল্ট ওরিয়েন্টেড ভিজিট আমাদের সেটা হয়েছে। এবং যে বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে আমি রাখলাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর এই বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাজ্যের মানুষের সেটা একটা কল্যাণ হবে। আজকে এই সাংবাদিক বন্ধুরা পেশ করেছি এবং উনি যেভাবে আমাদেরকে গুরুত্ব সহকারে এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন এবং নির্দেশ প্রদান করেছেন, তার জন্য আমরা রাজ্য সরকারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে যে অর্থগুলো আমাদের দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল, 53,17,00,000 টাকা, সেগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। ফুড কর্পোরেশনের রিজিয়নাল অফিস আমাদের আগরতলাকে দেওয়া হচ্ছে আমাদের ডেলিগেশনের আলোচনার পর, এবং আমাদের ডিলার ভাইদের কমিশন যেটা ইপজ মেশিন, ওয়েইং মেশিনের সঙ্গে ইন্টিগ্রেশনের বাবদ যে 180 টাকা কমিশন যেটা কুইন্টাল বেসিস আমরা পাবে, তাতে করে আমরা দেখবো মাস 2-3 মধ্যে যে ডিলার ভাইদের কমিশন কয়েক হাজার টাকা সেখানে বৃদ্ধি পাবে, যেটা তাদের জন্য সুখবর। এটা হচ্ছে আমাদের ফুড এবং সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের মন্ত্রীর সঙ্গে যেটা আমাদের আলোচনা হয়েছে, সে বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সেখানে অবগত করলাম। আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী সিভিল এভিয়েশন, বিমান পরিষেবা, আমরা সাক্ষাৎ করেছি। ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন, এডিশনাল সেক্রেটারি ছিলেন, আমাদের ট্যুরিজম সেক্রেটারি ছিলেন আমাদের সাথে, এবং শ্রী রামমোহন নাইডু যিনি অত্যন্ত গুরুত্ব সহকারে জয়েন্ট সেক্রেটারি 3 জন ছিলেন, ডাইরেক্টর ছিলেন এয়ারপোর্ট অথরিটির একজন। ওনার উপস্থিতিতে আমরা কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ডিক্লারেশন অফ এমবিবি এয়ারপোর্ট as international airport and operationalization of international flight. ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন করতে হবে এবং এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এমবিবি এয়ারপোর্টকে কাস্টমস এয়ারপোর্ট হিসেবে কিন্তু ডিক্লেয়ার দেওয়া হয়েছে বিগত বছর। তারপর আমাদের ইমিগ্রেশন আমরা দাবি জানিয়েছি, কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে গেলে ইমিগ্রেশন চেকপোস্ট লাগবে। তাই এই আগরতলা এয়ারপোর্টকে যেন ইমিগ্রেশন চেকপোস্ট এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করা হয়, তারপর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করা হবে। উনি সমস্ত বিষয় নিয়ে জানতে চেয়েছেন। বিগত দিনে আমরা যে ভাইবিলিটি গ্যাপ ফান্ড হিসাবে 15 কোটি টাকা স্পাইস জেটকে প্রদান করেছি, অ্যাডভান্স মানি হিসাবে প্রায় 3,85 লক্ষ টাকা আমরা প্রদান করে রেখেছি, সে বিষয়ে উনি অবগত হয়েছেন এবং সম্পূর্ণ বিষয়গুলো বিচার করে উনি বলেছেন যে খুব শীঘ্রই, কারণ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেই ইমিগ্রেশন যে চেকপোস্ট সেটাকে ঘোষণা দিতে হবে, তাই উনার দপ্তর থেকে মিনিস্ট্রি অফ হোমের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই কিভাবে আগরতলা এয়ারপোর্টকে ইমিগ্রেশন চেকপোস্ট সেখানে এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করা যায় সে বিষয়ে উনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামী দিনে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালুর ব্যাপারে তখন আলোচনা হবে। আমাদের কৈলাসহর এয়ারপোর্ট যেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সমস্ত বিষয় উনি জানতে চেয়েছেন, কারণ কৈলাসহর এয়ারপোর্টে যদি আমরা আবার অপারেশন শুরু করতে চাই, তবে সাউদার্ন পার্ট এবং নর্দার্ন পার্টে আমাদের ল্যান্ড একুইজিশন করতে হবে, তাতে করে কয়েকশো কোটি টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে, যেটা কেন্দ্রীয় সরকার করবে না। তাই বর্তমান যে পরিকাঠামো রয়েছে, আমরা দাবি জানিয়েছি যে বর্তমান পরিকাঠামোকে ব্যবহার করে সেটাকে রিনোভেশন, রিফার্বিশমেন্ট করে আমরা ছোট ফ্লাইট সেখান থেকে চালানো করতে পারি। আলোচনা হয়েছে এবং উনি এই বাজেট সেশনের পর, যে বাজেট সেশন চলছে আমাদের লোকসভা, উনি ব্যক্তিগতভাবে সরজমিনে কৈলাসহর এয়ারপোর্টে পরিদর্শনে আসবেন এবং এসে
কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে উনি সিদ্ধান্ত জানাবেন। এই বাজেট সেশনের পর উনি ত্রিপুরা সফরে আসবেন এবং এখানে এসে কৈলাসহর এয়ারপোর্ট সরজমিনে প্রদর্শন করবেন, ঘুরে দেখবেন এবং এই এয়ারপোর্টকে কিভাবে আগামী দিনে অপারেশনের আন্ডারে নিয়ে আসা যায় সেই বিষয়ে উনি সিদ্ধান্ত জানাবেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, কারণ দলমত নির্বিশেষে কৈলাসহরের শাসক দল, বিরোধী দল প্রত্যেকেই চাইছে, আমরা চাইছি, মুখ্যমন্ত্রী চাইছেন যাতে এই কৈলাসহর এয়ারপোর্টে অপারেশন আমরা পুনরায় চালু করতে পারি, ফ্লাইট সার্ভিস চালু করতে পারি। তাই মাননীয় মন্ত্রী সরজমিনে এখানে এসে এগুলো পরিদর্শন করবেন এবং পরবর্তী সময়ে উনি সিদ্ধান্ত জানাবেন। বাজেট সেশনের পর মাননীয় সিভিল এভিয়েশন মিনিস্টার ত্রিপুরা রাজ্যে আসবেন এবং গঠিত হওয়ার পর পর্যটন দপ্তরকে ঢেলে সাজানোর একটা প্রয়াস আমরা গ্রহণ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে সে দিশায় কাজ করার জন্য আদেশ প্রদান করেছে বা নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে পর্যটনের বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখে এ রাজ্যে পর্যটনকে কিভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায়, বিগত 1 বছর ধরে আমরা সে দিশায় কাজ করে চলেছি এবং বিগত দিনেও যে কাজগুলো হয়েছে সেগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছি। কেন্দ্রীয় সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে সহযোগিতা করছে এবং মাননীয় পর্যটন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবারকার ভিজিটে আমাদেরকে যে সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটা আগামী দিন ত্রিপুরা পর্যটনকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস রাখি, বিশ্বাস করি। আমরা ডিপিআর পাঠিয়েছিলাম, প্রজেক্ট প্রপোজাল এবং কনসেপ্ট নোট। এই রাজ্যে পর্যটনকে আরো শক্তিশালী করে, পরিকাঠামোগত উন্নয়ন করে বহির্রাজ্যে পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম সেই বিষয়ে আমরা মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে মিলিত হই এবং 3টি প্রজেক্ট নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে উত্তর জেলার জামপুই, যে জামপুই আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন, সেখানে একটা অপরিসীম পর্যটকদেরকে আকৃষ্ট করার সেখানে সমস্ত ধরনের সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে। আমরা আগেও বলেছি যে জামপুই হিল স্টেশনকে আমরা বিশ্বমানে পরিণত করতে চাই, রূপান্তরিত করতে চাই এবং সেটাকে স্বপ্ন নিয়েই, মাথায় রেখেই আমরা ডিপিআর তৈরি করেছি, কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করেছি। মিটিং হয়েছে আমাদের সেক্রেটারি লেভেলে, জয়েন্ট সেক্রেটারি লেভেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভার্চুয়ালি মিটিং হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এবং গত দিল্লি সফরে এবারকার মাননীয় মন্ত্রীর সাথে আমরা অফিসিয়ালি এই প্রজেক্ট রিপোর্ট, কনসেপ্ট নোট এবং ডিপিআর আমরা তুলে দিই। তার মধ্যে 70 কোটি টাকা একটা প্রস্তাব উত্তর জেলার জামপুইকে নিয়ে আমরা রেখেছি, যার মধ্যে বর্তমান যে ইডেন টুরিস্ট লজ, সেই ইডেন টুরিস্ট লজকে নতুন ভাবে নির্মাণ করা, আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে স্কাই ওয়াক, বানজি জাম্পিং, কটেজ এগুলো তৈরি করা এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য সেগুলোকে যুক্ত করার জন্য আমরা টোটাল যে 70 কোটি টাকা ডিপিআর আমরা পেশ করেছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর সম্মুখে। এবং তার বাইরে আমাদের পশ্চিম জেলা ভিত্তিক জিরানিয়ার এসএন কলোনিতে একটা প্রজেক্ট 50 কোটি টাকা এবং আমাদের পার্শ্ববর্তী তুফানিয়া লুঙ্গা টি ট্যুরিজমের উপর 30 কোটি টাকা, অর্থাৎ পশ্চিম জেলা ভিত্তিক 80 কোটি টাকা এবং উত্তর জেলা ভিত্তিক 70 কোটি টাকা, 150 কোটি টাকার টোটাল প্রজেক্ট ডিপিআর কনসেপ্ট নোট আমরা মাননীয় মন্ত্রীর সকাশে আমরা পেশ করেছি তার অনুমোদনের জন্য।
এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের প্রতিনিধি দলের সেক্রেটারি সাহেব ছিলেন, ডাইরেক্টর ট্যুরিজম ছিলেন, আমি ছিলাম, এবং পরিষ্কার ভাষায় উনি বলেছেন যে আগামী মার্চ মাসের পর সেই প্রজেক্টগুলোকে উনি স্যাংশন দেবেন এবং আগামী দিনে খুব তৎপরতার সাথে যাতে এই প্রজেক্টগুলো কাজ সম্পন্ন হয় এবং আগামী দিনে যেন ত্রিপুরা একটা গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। Issues. It's not only you have raised this issue on several occasions in the earlier times. The same matter has been taken up with us, and we have also taken up the matter very seriously. And Director Tourism has also been instructed for necessary action in the coming times. See, in one go you cannot solve all problems which are cropping up. But we have shown keen interest in bringing necessary solution, and I give you the assurance, the way I have depicted now, that in the coming times we are going to resolve all these matters, because these are basic amenities which requires to be, fulfilled. given, Yes. fulfilled. So these are basic amenities, and we are committed in doing the same. Tripura tourism in 2 years of time will be taken to a new height. That is my conviction and commitment to the people of our state. Sir, has already footfall increased? Increased. Tourist footfall increased, and it is reflected in the revenue generation. You can easily understand. So we had a budget meeting today with the Honorable Finance Minister in presence of Secretary Finance or Secretary Tourism and other officials. The tourism budget has also been increased. So it is visible and tangible. Whatever is happening, everything can be, just see it through their own eyes. তুফানিয়া নৌকা সদর সাব ডিভিশনের আন্ডারে এখানে আমরা নাম দিয়েছি এটার মিস্টিক প্ল্যান্টেশন রিট্রিট। এখানে বরাদ্দ ধরা হয়েছে, এখানে প্রজেক্ট কস্ট টোটাল ডিপিআর তৈরি করা হয়েছে 30 কোটি টাকা। তো আমরা ওই জায়গাতে 31.44 একর্স অফ ল্যান্ড আমরা আইডেন্টিফাই করেছি, এবং ওইখানে পার্ট এ এবং পার্ট বি এই দুটো পার্টের মাধ্যমে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন করা হবে। যে জায়গাটা এখন বর্তমানে সরকারি জায়গা, এই জায়গাটা আমরা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আমাদের নামে নিয়ে নেব। তো এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটার মেজর কম্পোনেন্ট যেগুলি আমি বলছি, পার্ট এ মানে সাইট এ যেটা আছে, দুটো পার্টে হবে। এখানে রাস্তা আছে, সাইডেতে থাকবে ইকো অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স, যার মধ্যে আছে পার্কিং প্লাজা, ডার্ট কার্ট ট্র্যাক, ট্রেকিং ট্রেইলস, রিটেল আউটলেট, গার্ডেন ক্যাফে, আউটডোর সিটিং, পাবলিক প্লাজা, সেন্ট্রাল পার্ক, রক ক্লাইম্বিং, জিপ লাইন, অ্যাক্টিভিটি প্লাজা, মাল্টিপারপাস টাওয়ার। এ আছে পার্ট এতে। আর পার্ট বিতে আছে ইকো ওয়েলনেস টি এক্সপিরিয়েন্স জোন, টি গার্ডেন ট্রেল উইথ গাজিবোস থাকবে, টি টেস্টিং কিওস্ক থাকবে, ওয়াচ টাওয়ার, রেস্টুরেন্ট, ক্লাসিক লকহাট, লাক্সারি লকহাট, ওয়াচ টাওয়ার, bonfire circle, spa retreat, open air performance space, staff quarter, parking, etc. etc.